অনলাইন সার্ভিসে মাসিক ভ্যাট রিটার্ন যেটা জমা দেন সেটা কিভাবে পূরণ করতে হয়। বিভিন্ন ব্যবসায়ের ভ্যাট রিটার্ন তো বিভিন্ন রকম বা ভ্যাটের হার তো ডিফারেন্ট। তো বিভিন্ন ব্যবসায়ী যে বিভিন্ন ভ্যাটের হার ইউজ করতেছেন, হয়তো ট্রেডিং ভ্যাট যেমন 7.5%, স্ট্যান্ডার্ড ভ্যাট হলো আপনার 15%। এছাড়া সেবা গ্রহীতা যেবা যারা আছে বা সেবা দানকারী যে সকল প্রতিষ্ঠান আছে, যে আপনাদের ভিডিওস যে এছাড়াও আছে, যে সেখানে যে আপনার 44টা বা 43টি সেবা রয়েছে, তো রেট তো ডিফারেন্ট। কোনোটা 7.5%, কোনোটা 10%, কোনোটা 15%। তো বিভিন্ন রেটের, তো এই বিভিন্ন ধরনের ব্যবসায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। তাহলে এরা ভ্যাটের রিটার্নটা অনলাইনে কিভাবে জমা দিবে বা কোন কোন হেড পূরণ করবে তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব। তাই এরপরে যেটা করতে হবে, আপনার মোবাইল নাম্বার বা ইউজার নেম যেটাকে আমরা বলি, তাহলে সম্মানিত শুধু আপনাদের মোবাইল নাম্বার বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনাদের হোম পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ডান সাইডে ড্রপ ডাউন বক্স থাকবে। ড্রপ ডাউন বক্স থেকে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার একটা পেন্ডিং দেখাবে যে কত মাসের পেন্ডিং আছে। তো নর্মালি যেহেতু জুলাই মাসের ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে আমরা কথা বলছি, সেহেতু পেন্ডিং কয় মাসের থাকবে, 1 মাস। অনেকে 2 বা ততোধিক বা অনেক মাস থাকে। যারা রেগুলার বেসিসে ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেন না, তাদের জন্য ওই পেন্ডিং থাকে এর অধিক মাস। যাই হোক, সেগুলো নিয়ে কথা বলবো না, আমরা বেসিক্যালি ভ্যাট রিটার্নের এ টু জেড নিয়ে কথা বলবো। তো সম্বন্ধে শুধু উপর থেকে কথা না বলে, আমাদের উপরের এগুলো অটো সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমাদের জুলাই মাস, তারপরে আমরা রিটার্নটা জমা দিচ্ছি 64 ধারার আন্ডারে ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা যেহেতু এটা পাইকারি ব্যবসায়ী যারা কাপড়ের বিজনেস করে তাদের জন্য, এটা আমি এটা ব্যবসা করছি না, সেটা আমরা নো দিব। ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, আমি বললাম ইয়েস। এরপরে সাবমিশন ডেট এটা অটো পড়ে যাবে। এখান থেকে আমাদের ক্রিয়াটা শুরু হবে। সেটা দেখতে পাচ্ছেন নোট নাম্বার 1 থেকে শুরু করে কত রয়েছে 8 পর্যন্ত। হ্যাঁ, এখন এই কোন হেডে কি তথ্য ফিল আপ করবেন সেটা তো আপনার জানা উচিত, তাই না? প্রথমটা রয়েছে কি, এটা রয়েছে জিরো রেটেড গুডস আর সার্ভিসেস, সেটা হলো ডিরেক্ট এক্সপোর্ট। জিরো রেটেড গুডস এবং সার্ভিসেস, দেশের বাইরে আপনি যে সেবাটা দিয়ে থাকেন বা যে পণ্যটা, তাহলে দেশের বাইরে দুটো বিষয়, একটা হলো ডিরেক্ট এক্সপোর্ট আর একটা হলো ডিমড এক্সপোর্ট। তাহলে আপনি সরাসরি বিদেশে মাল এক্সপোর্ট করতেছেন, সেবা এক্সপোর্ট করতেছেন, সেটা হলো ডিরেক্ট এক্সপোর্টের আন্ডারে। আর যদি এই এক্সপোর্টকে সহায়তা করার জন্য যে প্রতিষ্ঠান আপনার মেন যে এক্সপোর্টার তাকে সহায়তা করতেছেন, তো সেই সহায়তাকারী প্রতিষ্ঠানকে আমরা কি বলবো, ডিম এক্সপোর্টার। যাই হোক, আমরা যখন তথ্যগুলো ফিল আপ করবো তখন এ টু জেড আমরা আর একটু বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। যাই হোক, আমরা চলে যাই নোট 1-এ। নোট 1-এ সাবফর্মে আমরা ক্লিক করলাম। সাবফর্মে ক্লিক করলে এখানে দেখাচ্ছে কি কি তথ্য দেখাচ্ছে, দেখেন বিল নাম্বার, সরি বিল অফ এন্ট্রি নাম্বার, বিল অফ এন্ট্রি ডেট, অফিসিয়াল। এগুলো এগুলো কি? তার মানে আপনি যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে বিল অফ এক্সপোর্ট থাকবে। বিল অফ এক্সপোর্টের মধ্যে এই তথ্যগুলো থাকবে। বিল অফ এক্সপোর্ট নাম্বার, বিল অফ এক্সপোর্ট ডেট, বিল অফ এক্সপোর্ট অফিস কোড যেটা কাস্টমস হাউস, তারপরে বিল অফ এক্সপোর্টের আইটেম নাম্বার থাকবে, সিপিসি কোড থাকবে, গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা কমার্শিয়াল ডেসক্রিপশন ওই বিল অফ এন্ট্রির মধ্যে থাকবে। তারপরে হলো গুডস অ্যান্ড সার্ভিস কোড, সার্ভিস নেম, তারপরে অ্যাসেসেবল ভ্যালু। আগে এই তথ্যগুলো প্রত্যেকটা আলাদাভাবে কি করতে হতো, ফিল আপ করতে হতো। অ্যাসেসেবল ভ্যালু, বেস ভ্যালু ফর ভ্যাট কি হবে, তারপরে এসডি কত, ভিএটি, এই বেস ভ্যালু ফর ভ্যাট হলো ভ্যাটটা অটো চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের এটি কত, এই বিষয় পর্যন্ত আশা করছি আপনারা ক্লিয়ার আছেন। তারপরে হলো পাশে হচ্ছে নোটস বা কমেন্টস, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এই যে আমাদের শূন্য হার বিশিষ্ট পণ্য বা সেবা, এটা নরমালি বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য বা সেবা বিদেশে সরাসরি রপ্তানি করা হয়, সেক্ষেত্রে মূসকের হার হয় 0। অর্থাৎ শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরাসরি রপ্তানির জন্য আমরা নোট এই 1-তে লিপিবদ্ধ করে থাকি। আচ্ছা, নোট 1-এ যে আমরা তথ্যটা পূরণ করবো সেটা সাবফর্ম হিসেবে, যেটা আমরা এখন পূরণ করতে, সেটা হলো সাবফর্ম। হ্যাঁ, তো এই সাবফর্মে রপ্তানিকৃত যে টাকাটা আপনি দেখবেন বিল অফ এক্সপোর্টে ডলারে হয়, হ্যাঁ, বা বিভিন্ন কারেন্সিতে হয়। তো কি সেই কারেন্সিতে দিবেন? অবশ্যই না। তাহলে আপনাকে কিসে দিতে হবে? আপনাকে দিতে হবে টাকাতে। হ্যাঁ, যদি ডলার থাকে তো সেই ডলারটাকে টাকায় কনভার্ট করে এই সাবফর্মটুকু 1 আপনাকে পূরণ করতে হবে।
আশা করছি অনেকটাই আপনারা ধারণা পেয়েছেন। এখন কথা হলো, এই আপনারা যখন বিল অফ এক্সপোর্ট দেখবেন, সে বিল অফ এক্সপোর্টের আপনার কলাম 2 এ বিল অফ এক্সপোর্ট নাম্বার থাকে, কলাম 3 এ বিল অফ এক্সপোর্টের কলামের মানে ডেট থাকে, কলাম 4 এ কাস্টমস হাউস বা সিপিসি নাম্বার থাকে, এই তথ্যগুলো আপনার থাকে। কলাম 5 এ রপ্তানিকৃত পণ্যের ক্রমিক নাম্বার লিখতে হয়, যা বিল অফ এক্সপোর্ট কলাম 32 এ লিপিবদ্ধ থাকে। কলাম 6 তে সিপিসি, যা বিল অফ এক্সপোর্টের কলাম 37 এ পাওয়া যায়। আচ্ছা, কলাম 7 যেটা কলাম আমরা বলছি, অর্থাৎ কলাম 7 এ রপ্তানিকৃত পণ্যের, এই যে হয়তো আপনারা বুঝতেছেন না, কলাম 7 বলতে কি বোঝায়, এই যে গুডস অন সার্ভিসেস কমার্শিয়াল ডেসক্রিপশন যেটা আমরা বলছি, হ্যাঁ, এই হেডে, তো এই হেডের ডেসক্রিপশন তো আপনি বিল অফ এক্সপোর্ট আপনি পেয়ে যাবেন। সেটাই আমরা বলছি যে রপ্তানিকৃত পণ্য বা সেবার বাণিজ্যিক বর্ণনা লিখতে হবে। এবং কলাম 8 এ কি গুডস অন সার্ভিস কোড, এখন এই গুডস অন সার্ভিস কোড যা বিল অফ এক্সপোর্টের কলাম 33 এ পাওয়া যাবে। আচ্ছা, পণ্য বা সেবার এইচএস কোড এন্ট্রি দেওয়ার পর কলাম 9 যেটা থাকবে, 9 এ পণ্য বা সেবার যে ডেসক্রিপশন সেটা অটো চলে আসবে, নেম সেটা অটো বা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এবং কলাম যেটা 10 আমরা বলছি রপ্তানিকৃত পণ্য বা সেবার অ্যাসেসেবল ভ্যালু যেটা, সেটা লিখতে হবে, যা বিল অফ এক্সপোর্টের কলাম 46 এ পাওয়া যাবে। আচ্ছা, কলাম 11 তে যেটা আমরা বলছি বেস ভ্যালু ফর ভ্যাট, যা মূসক আরোপযোগ্য মূল্য। যেহেতু রপ্তানির ক্ষেত্রে মূসকের হার শূন্য, সেহেতু পরবর্তী কলাম সহ সমূহ আর প্রয়োজনের মানে পূরণ করা প্রয়োজন নেই। কেন পূরণ করা প্রয়োজন নেই? কারণ আপনি বেস ভ্যালু ফর ভ্যাট যখন পূরণ করবেন, তখন এই এসডি, ভ্যাট, এটি এগুলো থাকতে শূন্য, কারণ ভ্যাটের হার হলো শূন্য। এখন কথা হলো, বর্তমানে এই তথ্যগুলো ফিল আপ করা লাগে না, কারণ আপনি যখন এই যে বিল অফ এক্সপোর্ট এখানে যখন অ্যাড করবেন, তো অ্যাড বাটনে ক্লিক করবেন, তখন এখানে দেখেন কি আসে, এই যে এখানে আপনার বিল অফ এন্ট্রি নাম্বার অনেক সময় লেখা লাগে, লিখতে হয়, বা এখানে সার্চিং দিলে যে ড্রপ ডাউন, এই যে ছোট 4টা কলাম আছে, এখানে সার্চ দিলে এটা কিন্তু অটো চলে আসবে। অটো চলে আসলে এই সমস্ত তথ্য এগুলো অটো নিয়ে নিবে, আর যদি না নেয় তাহলে আপনাকে প্রত্যেকটা কলাম পূরণ করতে হবে। আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা নোট 2, ডিমড এক্সপোর্ট। তাহলে ডিমড এক্সপোর্ট হলে আমাদেরকে ডিম এক্সপোর্ট জানতে হবে, যে প্রচ্ছন্ন রপ্তানিকারক যেটা কি সেটা আমাদের বোঝা উচিত। যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে শতভাগ রপ্তানিকারক বা মাস্টার এলসি ধারী রপ্তানিকারককে পণ্য বা সেবা সরবরাহ দিয়ে থাকে, যিনি সরবরাহ দিচ্ছেন তিনি হলেন ডিমড এক্সপোর্টার। এখন পণ্যের মূল্য, অর্থাৎ এখানে থাকতেছে ওই যে লোকাল এলসি যেটা, এটা তো মাস্টার এলসি, এটা ব্যাক টু ব্যাক এলসি, সেই ব্যাক টু ব্যাক এলসির একটা ইনভয়েস নাম্বার থাকবে, ইনভয়েস ডেট থাকবে, কমার্শিয়াল ডেসক্রিপশন থাকবে, গুডস এন্ড সার্ভিস কোড থাকবে, সার্ভিস নেম থাকবে, এবং সেটা আপনার কি ভ্যালু থাকবে, এসডি কত, ভিএটি কত। এগুলো তো এসডি, ভিএটি, এটি এগুলো সম্পূর্ণ কি হবে, এগুলো হবে শূন্য। ঠিক আছে, তো ভ্যালুটা আপনারা বসিয়ে দিবেন, ওই ডলার যে বা যে রেটটা থাকবে সেটাকে বিডিটি তে কনভার্ট করে তথ্যগুলো ইনকর্পোরেট করে ফেলবেন। ওকে, আচ্ছা, এখন এখান থেকে কোনো কিছু সার্চ দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা বাংলাদেশি এলসি বা লোকাল এলসি তে হয়, এজন্য এই তথ্যটা এই ভ্যাট অনলাইন এখানে নরমালি থাকে না। এইচএস কোডটা পাবেন, এইচএস কোড দিয়ে সার্চ দিলে অটোমেটিক অন্যান্য তথ্যগুলো আসবে, বাট বিডি আপনার ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট এগুলো আপনাকে বসাতে হবে। ওকে, আচ্ছা, তাহলে 1, 2 ওকে। এরপরে চলে যাই এক্সেমটেড গুডস অর সার্ভিসেস, অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা। এখন এই মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর প্রথম তফসিলে অন্তর্ভুক্ত পণ্য বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন গ্রহণে রাখলে কোনো প্রয়োজন নেই। যারা প্রথম তফসিলে অন্তর্ভুক্ত পণ্য বা সেবা যদি কেউ সরবরাহ দিয়ে থাকে, তাহলে মূসক নিবন্ধন নিতে হবে না, খাতাপত্র রাখতে হবে না, কোনো কিছুই করতে হবে না। কিন্তু যদি এমন হয় আপনি বিন নম্বর নিয়ে থাকেন, তাহলে সমস্ত কমপ্লেন্স গুলো আপনাকে করতে হবে। 6.3 ইস্যু করতে হবে, আপনার 6.2 বা ক্ষেত্র বেশি 6.2.1 বা 6.1 মেনটেন করতে হবে, এবং অন্যান্য 4.3 থেকে শুরু করে অন্যান্য যে কমপ্লেন্স গুলো সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি যেহেতু মূসকের আওতায় নিবন্ধন নিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে আইনের ধারা আপনাকে যেমন 51, 53, 54, 64 এবং 107 উল্লেখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাব রক্ষণাবেক্ষণ, কর চালানপত্র এবং দাখিলপত্র অন্যান্য আনুষ্ঠানিকতা আপনাকে পরিপালন কিন্তু করতে হবে। তবে আপনারা আরো একটি বিষয়গুলো জানবেন, যে এসআরওর মাধ্যমে কিন্তু কিছু পণ্য বা সেবা সমূহকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে বিভিন্ন স্টেজে। তো এই যে এসআরওর মাধ্যমে যে মূসক অব্যাহতি দেওয়া হয়,
হয়, সেগুলো হতে পারে উৎপাদনকারী বা উৎপাদনকারীকে, সেবা সরবরাহকারীকে বা ব্যবসায়ীকে যে অব্যাহতি দেওয়া হয়, সেই অব্যাহতির তথ্যও কিন্তু এই নোট সাবফর্ম 3 এ কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে এখানে কি কি বিষয়গুলো থাকে, এটা হলো গুডস অন সার্ভিসেস কমার্শিয়াল ডেসক্রিপশন, গুডস অন সার্ভিসেস কোড, তারপর নেম, তারপর ভ্যালু কত, এসডি কত, এগুলো তো আপনার যেহেতু অব্যাহতিপ্রাপ্ত সেগুলো তো আপনার ভ্যাট আসবে না, এসডি আসবে না, শুধুমাত্র আপনি ভ্যালু বা অন্যান্য যে ডিটেলস সেগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে। হার হলো 15%। তো 15% হারে পণ্য বা সেবা যারা সরবরাহ দিয়ে থাকে তারাই শুধুমাত্র নোট 4 এ তথ্যগুলো পূরণ করবেন আর কি। যারা রিয়াত নেন, যাদের কি হয়, যাদের সেলস ভ্যাট, আউটপুট ভ্যাট যাদের কি হয় 15%, তারাই শুধুমাত্র নোট 4 এ আপনার তথ্য ইনকর্পোরেট করবেন। তাই এখানে বলা রয়েছে যে 2012 অর্থাৎ আমাদের মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 15 এর সাবসেকশন 3 এ শর্ত অনুযায়ী ইচ্ছে করলে তাদের উপর প্রযোজ্য বা হ্রাসকৃত অর্থাৎ আমরা এটা বলতে বোঝাতে চাচ্ছি যে যাদের হ্রাসকৃত হার রয়েছে, হ্যাঁ, বা সুনির্দিষ্ট কর রয়েছে, তারাও চাইলে এই 15% হারে পণ্য বা সেবা সরবরাহ করতে পারে। সেক্ষেত্রে তাদের পণ্য বা সেবা সরবরাহের তথ্য এই নোট 4 এ উল্লেখ করতে হবে। এখন যেমন ধরেন একজন বাণিজ্যিক আমদানিকারক যখন পণ্য বা সেবা আমদানি করেন, আমদানি করে উনি যখন সরবরাহ করেন, তো সরবরাহ পর্যায়ে বা ব্যবসায় পর্যায়ে ভ্যাটের হার হলো কত, 7.5%। তাহলে উনি 7.5% ভ্যাটের পরিবর্তে উনি কিন্তু চাইলে 15% প্র্যাকটিস করতে হবে। যদিও এই কমার্শিয়াল ইম্পোর্টারের কিন্তু নতুন একটা এসআরও মানে এসআরও না সাধারণ আদেশ রয়েছে, তাই সেখানে ভ্যাটের ভ্যাট যে আপনারা ইউজ করবেন, যে ভ্যাটটা নিবেন, সেটা 3টা প্রায় পদ্ধতি আছে, সেটা আমরা আলাদাভাবে অন্য ভিডিওতে দেখাবো। সেখানে বলছে আপনি 7.5% প্র্যাকটিস করলে কি হবে, 15% প্র্যাকটিস করলে কি হবে। তবে এখানে বিষয়গুলো হলো যে মূল্য ঘোষণা 50% পর্যন্ত 50% পর্যন্ত হলে কি হবে, বা 50% পর্যন্ত বেশি হলে কি হবে, সেই বিষয়গুলো। তবে 7.5% হলে আপনাকে মূল্য ঘোষণা দিতে হবে না। আবার যারা 15% প্র্যাকটিস করবেন তারা 50% এর বেশি মূল্য ঘোষণা দিতে পারেন, অথবা অ্যাকচুয়াল ভিত্তিতেও মূল্য ঘোষণা দিতে পারবেন। সেটার আমাদের আলাদা ভিডিও থাকবে, সেটা আপনারা দেখে নিন। তাহলে স্ট্যান্ডার্ড রেটের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বললাম, গুডস অর সার্ভিসেস ডেসক্রিপশন দিবেন, গুডস অর সার্ভিস কোড দিবেন, গুডস অর সার্ভিস নেম দিবেন, ভ্যালু কত, এসডি কত, ভিএটি, এই ভ্যালুটা বসালেই আপনার এখান থেকে গুডস অ্যান্ড সার্ভিসের যে ভ্যাট সেটাও টোটাল চলে আসবে। এখন যদি এসডি থাকে, এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা কি, এখান থেকে এইচএস কোড সিলেক্ট করলেই পণ্যের নাম ডেসক্রিপশনটা মোটামুটি একটু পেয়ে যাবেন। এরপরে আসলে ওই ভ্যাটে এসডি আছে কিনা সেখান থেকে আপনাকে জানতে হবে। জানলে একটা হার যখন এখান থেকে আমরা যখন সিলেক্ট করব, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেট, আপনার এখানে কি কি আছে, এসডি রেট, ভিএটি রেট, রিবেট, স্ট্যান্ডার্ড রেটেড, বিভিন্ন বিষয়গুলো আছে না, এসএস কোড, ডেসক্রিপশন সবই আছে। তো এখান থেকে আপনার জন্য যদি এসডি থাকে তাহলে এসডি প্রযোজ্য আছে এরকম ভ্যাটের পণ্য বা সেবার হেডটা সিলেক্ট করবেন, আর যেটাতে যদি এসডি না থাকে তাহলে শুধু ভ্যাটের ইয়াটা সিলেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, 4 হয়ে গেল, এরপর আমরা চলে যাব যে 5-এ, অর্থাৎ আপনার গুডস বেসড অন এমআরপি। যদি খুচরা মূল্য বলে, সর্বোচ্চ খুচরা মূল্য ভিত্তিক যে পণ্য বা সেবা সরবরাহ, সম্মানিত শুধু আপনারা জেনে থাকবেন, জাতীয় রাজস্ব বোর্ড যে বিভিন্ন সময় যে এসআরও জারি করে, সেই এসআরওর মাধ্যমে আপনার 2024-25-এর সম্ভবত একটা এসআরও আসছে, এসআরওটা মনে নাই, তো সেখানে আপনার বিড়ি, আপনার যেমন সিগারেট, জর্দা, গুল, এই 4টি পণ্যের কিন্তু সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তো এই 4টি পণ্যের বিক্রয় সংক্রান্ত তথ্য আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনারা জানেন প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে একই রকম বিষয়গুলো, শুধুমাত্র মূল্যের ইয়াটা মূল্য বসাইলেই এসডি বা ভ্যাট বা যেটা প্রযোজ্য সেটা হয়ে যাবে। আর যদি কোনো কিছু লেখা লাগে নোটসে আপনারা ডেসক্রিপশনটা লিখে দিবেন যদি কোনো কিছু লেখার দরকার হয়। এরপর আমরা চলে যাই নোট 6-এ, গুডস or service based on specific VAT। যদি স্পেসিফিক ভ্যাট হয় বা সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য বা সেবা সরবরাহ হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন যে আইনের যে 3য় তফসিল, তো তফসিলের টেবিল 4-এ আপনার খণ্ড ক-তে উল্লেখিত পণ্যসমূহের উৎপাদনকারীগণ পণ্য উৎপাদন পরবর্তী সরবরাহের বিপরীতে সুনির্দিষ্ট কর প্রদান করেন। টেবিল 4-এর খণ্ড খ-তে উল্লেখিত আপনার যে সেবা সমূহ রয়েছে, সেই সেবা সমূহের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর থাকে। সেগুলোর মধ্যে কি হতে পারে, যেমন 1 মেট্রিক টন বা মেট্রিক টন স্ক্র্যাপ বা শিপ স্ক্র্যাপ সরবরাহ করলে সরবরাহ মূল্য যাই হোক না কেন, মূসকের পরিমাণ হবে 1000 টাকা, বা পরবর্তী
পরবর্তীতে যে নতুন 2025-এ সেগুলো পরিবর্তন হয়েছে। তাই এই তৃতীয় তফসিলে যে টেবিল 4-এর খণ্ড ক ও খতে যে পণ্য বা সেবা সমূহ থাকে, সেই পণ্য বা সেবা সমূহের এইচএস কোড অনুযায়ী সরবরাহের একক, পণ্য বা সেবার মূল্য, সুনির্দিষ্ট মূসকের হার, এই বিষয়গুলো কিন্তু আপনার এই নোট 6-তে আসবে। সেখান থেকে এই ডেসক্রিপশন গুলো আপনার যে বলছে ইউনিট অফ মেজার, কোয়ান্টিটি কত, অ্যাকচুয়াল সেলস ভ্যালু কত, এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়াল সেলস পারচেজ কত, এসডি, ভিএটি, ইউনিট অফ মেজার, তারপর গুডস এন্ড সার্ভিস নেম, গুডস এন্ড সার্ভিস কোড, এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, এরপর আমরা চলে যাই গুডস অর সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট। এখন স্ট্যান্ডার্ড রেটের বাইরে কি কি আছে? নরমালি বাংলাদেশে 3টা ভ্যাট রেট একটা প্রযোজ্য। একটা হলো কি জিরো রেটেড, 2 হলো স্ট্যান্ডার্ড রেটেড, 3 হলো কি রিডিউস রেট। তো রিডিউস রেট স্ট্যান্ডার্ড রেটের বাইরে এবং জিরো রেট, এই দুইটার বাইরে যা থাকবে সেটা কি কি হবে? সেটা হলো আপনার রিডিউস রেট, যেটা আমরা বলে থাকি। অর্থাৎ আদর্শ কর হার ব্যতীত ভিন্ন কোনো কর হার, সেটা কি হতে পারে? যেমন এখন যদিও 5% যে ট্রেডিং ব্যবসায় 5% সে ভ্যাট নেই, তো এখানে আছে কি 7.5% এবং 10। তাই বলছি যে আদর্শ কর হার ব্যতীত ভিন্ন কর হার হচ্ছে আইনের তৃতীয় তফসিলের টেবিল 1-2 এ উল্লেখিত পণ্য বা সেবা উৎপাদন পরবর্তী পর্যায়ে যখন সরবরাহ করে, সেখানে এতে ব্যবসায়ের জন্য কত পার্সেন্ট, ব্যবসায়ের জন্য 7.5%, এবং অন্যান্য সেবাগুলোর ক্ষেত্রে যেমন যোগানদারের ক্ষেত্রে 10%, এই বিষয়গুলো। তো এইখানে এই তথ্যগুলো কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে। কোথায়? নোট 7-এ। তাহলে যারা ব্যবসায়ী তারা কোথায় তথ্যগুলো ইনকর্পোরেট করবে? তারা ইনকর্পোরেট করবে এই হলো এখান থেকে নোট 7-এ। এখান থেকেই আপনি যখন সার্ভিস সিলেক্ট করবেন, সার্ভিসের মধ্যে এখানে আপনার কি থাকবে, আপনার ব্যবসায়ের ভ্যাটটা পেয়ে যাবেন। এবং এখানে যাদের গুডস এর দরকার হবে, যেমন গুডস, সার্ভিস, ট্রেডার, শপ, পেট্রোলিয়াম, মেডিসিন, ইম্পোর্ট সার্ভিস, এই জিনিসগুলো রয়েছে। তাহলে সম্মানিত সুধী, এই হলো নোট 7-এ আমরা বললাম স্ট্যান্ডার্ড রেট এবং জিরো রেট বাদে সেটা এখানে চলে আসবে, তবে কমার্শিয়াল ইম্পোর্টার বাদে। আচ্ছা, এরপর আমরা চলে যাই নোট নোট 8-এ। নোট 8-এ যদি যাই তাহলে এখানে কি আছে? নোট 8-এ যদিও এখানে বলা রয়েছে, দেখেন রিটেল, হোলসেল, ট্রেড বেসড সাপ্লাই। এখন এটা বলা থাকলেও এখানে কিন্তু কি কি থাকে সে বিষয়গুলো যদি আমরা একটু করি, অ্যাড ফর্মসে যাই, সেখান থেকে আপনি দেখতে পাবেন। দেখেন কি কি রয়েছে। সুপার শপ 7.5%, কমার্শিয়াল ইম্পোর্টার 7.5%, পেট্রোলিয়াম 2%, গ্যাস সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তারপর মেডিসিন রিলেটেড প্রোডাক্ট। এখানে কিন্তু আপনার ভ্যাটটা নাই, কি ট্রেডিং ভ্যাট বা ট্রেডার ভ্যাটটা কিন্তু এখানে নাই। তাহলে কি ট্রেডিং ভ্যাটটা আপনি দিবেন কোথায়? নোট 7-এ। ট্রেডিং ভ্যাটের বাইরে অন্যান্য যে 7.5% সুপার শপ, কমার্শিয়াল ইম্পোর্টার, পেট্রোলিয়াম, গ্যাস সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, এইগুলো তথ্যটা ইনকর্পোরেট করবেন কোথায়? এই হলো নোট 8-এ। আচ্ছা, এই হলো আমাদের কি সাপ্লাই, যে সাপ্লাই অফ আউটপুট ভ্যাট বা আউটপুট ট্যাক্স, সেটা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর আমরা চলে যাই পারচেজ অফ ইনপুট ট্যাক্স। পারচেজ অফ ইনপুট ট্যাক্স এর ক্ষেত্রে আমরা এখানে কিন্তু দেখেন বলা রয়েছে, ইফ অল দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস ইউ সাপ্লাই আর স্ট্যান্ডার্ড রেটেড ফিল আপ হলো 10 থেকে 20। তার মানে কি আপনার যদি সাপ্লাই ভ্যাট বা সেলস ভ্যাট 15% হয়, সেক্ষেত্রে ওই ব্যবসায়ী মানে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা পূরণ করবে কোথায়? নোট 10 থেকে 20 পর্যন্ত পূরণ করবে। যারা শুধুমাত্র রেয়াত নিয়ে থাকে, যারা রেয়াত নিয়ে থাকে তারা শুধুমাত্র পূরণ করবে কোথায়? 10 থেকে 20 পর্যন্ত। তাই আমরা বলছি যে সকল প্রতিষ্ঠান 15% হারে অথবা শূন্য হারে পণ্য বা সেবা সরবরাহ করেন, তাদের উপকরণ যে ক্রয় করছেন সেই ক্রয়ের তথ্য পূরণ করতে হবে নোট 10 থেকে 20-এ। আচ্ছা, যে সকল প্রতিষ্ঠান আদর্শ হার ব্যতীত তৃতীয় তফসিল উল্লেখিত হ্রাসকৃত হার কিংবা সুনির্দিষ্ট কর পণ্য সরবরাহ করে থাকে, স্ট্যান্ডার্ড রেটেড বাদে, তারা তথ্য পূরণ করবে নোট 21 থেকে 22-এ। এখন যে সকল প্রতিষ্ঠান আদর্শ হার বা শূন্য হারে পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি যদি অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহ করেন, তাদের উপকরণ ক্রয়ের তথ্য প্রদর্শিত হবে নোট 10 থেকে কিন্তু 22-এ। কারণ এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে নোট কত দূর পর্যন্ত রয়েছে? নোট 22 পর্যন্ত রয়েছে। ওই সকল প্রতিষ্ঠানের উপকরণ যদি পৃথক হয়, অর্থাৎ আদর্শ
আদর্শ হার এবং শূন্য হারের পণ্য উৎপাদন করতে যে সকল উপকরণ ব্যবহৃত হয়, অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা উৎপাদন করতে অন্য উপকরণ ব্যবহৃত হয়, তাহলে আদর্শ হারের পণ্য বা সেবা উৎপাদন করতে যে সকল উপকরণ ব্যবহৃত হয় তার ক্রয়ের তথ্য নোট 20 মানে 10 থেকে 20-এ। অন্যদিকে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণ ক্রয়ের তথ্য প্রদর্শিত হবে নোট 21 এবং 22-এ। আবার যদি এমন হয় যে একই উপকরণ দিয়ে আদর্শ হারের ও শূন্য হারের এবং অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা উৎপাদন হয়, তবে সেই উপকরণ ক্রয়ের তথ্য প্রদর্শিত হবে নোট 10 থেকে 20-এ। অর্থাৎ সম্পূর্ণ উপকরণের উপর পরিশোধিত মূসক ক্রয় আমদানির পরে বিধি মোতাবেক আপনি রিয়াত প্রাপ্ত হবেন। তবে পরবর্তীতে যতটুকু উপকরণ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত হয়েছে ওই পরিমাণ উপকরণের উপর পরিশোধিত মূসক বৃদ্ধিকারী আপনাকে সমন্বয় করতে হবে। অর্থাৎ ওই পরিমাণ উপকরণের উপর পরিশোধিত মূসক যা আগে আপনি রিয়াত নিয়ে ফেলেছেন, রিয়াত নেওয়া হয়েছিল, তা এখন বৃদ্ধিকারী সমন্বয় করে আপনাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। এখন যদি আমরা আলাদা আলাদা ভাবে একটু দেখাই যে জিরো রেটেড গুডস এন্ড সার্ভিস যদি আপনি কিনে থাকেন, এর মধ্যে থেকে হতে পারে একটা লোকাল পারচেজ হতে পারে আর একটা ইম্পোর্ট হতে পারে। তো এইখানে যদি আমরা লোকাল পারচেজের নোট 10-এ যদি যাই তাহলে সেখানে কি থাকবে, কমার্শিয়াল ডেসক্রিপশন, গুড সার্ভিস নেম, ভ্যালু, এই তথ্য ইউজুয়াল যে জিনিসগুলো থাকে। তবে মনে রাখতে হবে শতভাগ রপ্তানিমুখী বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের রপ্তানিতব্য পণ্য বা সেবা উৎপাদনের ব্যবহৃত উপকরণ এর স্থানীয় ক্রয়ের তথ্য, মানে যারা শতভাগ রপ্তানিমুখী বন্ডেড প্রতিষ্ঠান রপ্তানিতব্য পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে উপকরণ ব্যবহার করেন সেটা যদি স্থানীয়ভাবে লোকালি ক্রয় করে থাকেন তাহলেই এটা দিয়ে দেবেন নোট 10-এ। আচ্ছা, ওই উপকরণ সমূহ যদি আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন, বিল অফ এন্ট্রি দিয়ে যদি কি করেন, ইম্পোর্ট করে থাকেন, সেক্ষেত্রে দিয়ে দিবেন নোট 11-তে, যেখানে থাকবে বিল অফ এক্সপোর্ট নাম্বার, বিল অফ এক্সপোর্ট ডেট, এই সংক্রান্ত তথ্যগুলো আপনাকে দিতে হবে। তবে এইখানে যে আরেকটা বিষয়, আসলে ইম্পোর্ট এটা আসলে এক্সপোর্ট না, মানে এক্সপোর্ট এর জন্য বোঝানো হচ্ছে যে আপনার ওই এক্সপোর্টের এগেনস্টে আপনার ইম্পোর্ট হচ্ছে, সেই কারণেই এটা বোঝানো হচ্ছে। অর্থাৎ এই তথ্যগুলো আপনার দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, সেটা হলো এক্সেম্পটেড গুডস এবং সার্ভিসেস, অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা, সেটা হলো নোট 12 এবং 13। যদি কিনেন তাহলে নোট 12, আর যদি ইম্পোর্ট করেন নোট 13। এখন কথা হলো যে মূল্য সংযোজন করার সম্পর্ক শুল্ক আইন 2012 এর প্রথম তফসিলে যে সকল পণ্য বা সেবা বা অব্যাহতিপ্রাপ্ত পণ্য রয়েছে সেগুলো কিন্তু আপনার সকল পর্যায়ে, সেটা আমদানি হতে পারে, স্থানীয় হতে পারে, সরবরাহ হতে, সকল পর্যায়ে কিন্তু অব্যাহতিপ্রাপ্ত। তবে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু প্রত্যেক বছরেই আপনার অব্যাহতি একটা এসআরও দিয়ে থাকে। সেই এসআরওতে কিন্তু কোন পণ্য আমদানি পর্যায়ে অব্যাহতি, কোন পণ্য ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতি, এরকম বিষয়গুলো থাকে। তো কোন পণ্য যদি আমদানি পর্যায়ে অব্যাহতি হয়েও থাকে সেই পণ্য কিন্তু বাংলাদেশে অনেক সময় সরবরাহ পর্যায়ে মূসক আরোপযোগ্য হতে পারে। আবার কোন পণ্য আমদানি ও উৎপাদন পর্যায়ে মূসক আরোপ হতে পারে। কোন প্রতিষ্ঠানের উপকরণ যদি এসআরও বা প্রথম তফসিলের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত হয় এবং ওই উপকরণ যদি আপনি ক্রয় করে থাকেন তবে নোট 12-তে, আর আমদানি করলে আপনাকে দিতে হবে নোট 13-তে, যে 12 এবং 13। আচ্ছা, এরপরে চলে যাই স্ট্যান্ডার্ড রেটেড আদর্শ হারের পণ্য বা সেবা সরবরাহ। তাহলে কি, আপনার যদি সেলস ভ্যাট 15% হয় তাহলে আপনি কি হয়, আপনি সমস্ত প্রকার, সেটা স্ট্যান্ডার্ড রেটেড হোক, রিডিউস রেটেড হোক, স্পেসিফিক রেটেড হোক, যেটা হোক না কেন, আপনি কি করতে পারবেন, রিয়াত নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন স্ট্যান্ডার্ড রেটেড এর ক্ষেত্রে আপনি যে স্ট্যান্ডার্ড রেটে ক্রয় করেছেন সেটা যদি ক্রয় করে থাকেন তাহলে 14, আর ইম্পোর্ট করলে কোথায়, 15-তে। এখন যদি আমরা 14-তে যাই তাহলে এখানে আপনি কি দেখতে পারবেন, ডেসক্রিপশন অ্যাজ ইউজুয়াল যে কথাবার্তাগুলো থাকে সেগুলোই। তবে কোন প্রতিষ্ঠান যদি তার উৎপাদিত পণ্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণ 15% হারে মূসক প্রদান করে স্থানীয় বাজার থেকে ক্রয় করে, তবে সেই উপকরণ ক্রয়ের তথ্য কিন্তু আপনাকে এই নোট 14-তে দিতে হবে, লোকালি যদি ক্রয় করে থাকেন। আর যদি আপনি কি হয়, আপনি যদি কিনে থাকেন তাহলে নোট
15-তে দিতে হবে। তাই বলছে কোনো প্রতিষ্ঠান যদি তার উৎপাদিত পণ্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণ যদি 15% হারে মূসক প্রদান করে আমদানি করে থাকে, তবেই তার তথ্য আমরা দিব কোথায়? নোট 15-তে। আচ্ছা, এরপরে আসি গুডস অবলিক সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট। আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এই স্ট্যান্ডার্ড রেটের বাইরে যদি কোনো লোক কিনে থাকেন, স্ট্যান্ডার্ড রেটের বাইরে মানে 15% বাইরে যদি 7.5% হয়, 10% হয়, এরকম যদি হয়ে থাকে, তাহলে দিবেন কোথায়? নোট 16 এবং 17-তে। এক্ষেত্রে কিনলে 16 এবং ইম্পোর্ট করলে 17-তে। তাহলে এখন যদি আমরা বলি যে আমাদের মূসকের স্ট্যান্ডার্ড রেট 15%, এর বাইরে তৃতীয় তফসিল উল্লেখিত যে হ্রাসকৃত হার হতে পারে 2%, 2.4%, হতে পারে 4.5%, হতে পারে 7.5%, হতে পারে 10%। তো কোন প্রতিষ্ঠান যদি তার উৎপাদিত পণ্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণ আদর্শ হারের বাইরে যদি অন্য কোনো হারে স্থানীয়ভাবে যদি ক্রয় করে থাকে, কি হয়? স্থানীয়ভাবে যদি ক্রয় করে থাকে, তাহলে এইটা যাবে নোট 16-তে। আচ্ছা, এবং নিবন্ধিত ব্যবসায়ীর নিকট থেকে ক্রয়ের তথ্য কিন্তু হতে হবে কি? নিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট থেকে আপনি ক্রয় করলেন, হতে পারে খুচরা ব্যবসায়ী বা বাণিজ্যিক আমদানিকারক, এ সকল ব্যবসায়ীর নিকট থেকে যদি কিনে থাকেন, তাহলে নোট 16-তে। কিন্তু যদি এমন হয় যে আপনি পণ্য আমদানি করেছেন, যদি পণ্য আমদানি করেন, তাহলে নোট কততে চলে যাবে? 17-তে। অর্থাৎ ওই প্রথম তফসিল এবং এসআর এর মাধ্যমে আমদানির ক্ষেত্রে অব্যাহতি প্রদান করা হয়েছে, অর্থাৎ আমদানির ক্ষেত্রে যে 15% হারে মূসক প্রযোজ্য, অন্যথায় কোনো মূসক প্রযোজ্য হয় না। অর্থাৎ আমদানি পর্যায়ে শুধু একটা মূসকই প্রযোজ্য, সেটা কি? 15%। এখন আমদানির সময় কি 15% এর বাইরে কোনো মূসক আছে? 15% বাইরে আসলে নরমালি কোনো মূসক নাই। তাই আমরা বলছি যে মূসকের হার 15% এর নিচে কোনো আমদানি আইনে উল্লেখ নাই। অর্থাৎ আপাতত নোট 17-র তেমন কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এরপরে চলে যাই গুডস সার্ভিসেস বেসড অন স্পেসিফিক ভ্যাট। যদি সুনির্দিষ্ট কর হয়ে থাকে, সুনির্দিষ্ট করের আওতায় যদি আপনি লোকালি কিনে থাকেন, ওই যে বললেন প্রতি মেট্রিক টন এত টাকা ধরে সুনির্দিষ্ট কর, যদি এরকম তথ্য থাকে, তাহলে আপনি কি করবেন? যে আপনার আইনের তৃতীয় তফসিলের যে টেবিল 4-এ উল্লেখিত পণ্য বা সেবা যদি কোনো প্রতিষ্ঠান উপকরণ হিসেবে ক্রয় করে থাকে, তবেই সেই ক্রয়ের তথ্য নোট 18-তে উল্লেখ করতে হবে। আচ্ছা, সাব ফর্ম পূরণ করে আপনি কি করবেন? এই তথ্য পূরণ করবেন। তবে এখানে কোনো আমদানি নরমালি হয় না। আচ্ছা, এরপর আসি গুডস অর সার্ভিসেস নট অ্যাডমিসেবল ফর ক্রেডিট অর লোকাল পারচেজ, মানে মূল কথা হলো রেয়াত যোগ্য না, মানে রেয়াত নিতে পারবেন না এরূপ পণ্য বা সেবার স্থানীয় ক্রয়, তবে এটা টার্নওভার প্রতিষ্ঠান হতে। এই যে বলছে 19 নম্বর হলো টার্নওভার প্রতিষ্ঠান হতে, পরেরটা হলো আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান হতে। এখন টার্নওভার মানে কি? যে যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত নয়। কি? ভ্যাটের আওতায় নিবন্ধিত নয়। তো ভ্যাটের তো একটা আইন ছিল, এখনো আছে যে 50 লাখের বেশি যদি হয়ে থাকে, ধরেন ভ্যাটের আওতায় সাপোজ নিবন্ধন নিতে হবে, তো 50 লাখের নিচে যে সেল হয়, সেগুলোর ক্ষেত্রে কি হয়? টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধন নিতে হয়। তো টার্নওভার ট্যাক্সের আওতায়, তবে পরে আরেকটা সময় তো এছাড়াও আসছে 30 লাখ, 30 লাখের বেশি হলে আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে। এছাড়া একটা সাধারণ আদেশ রয়েছে 2019 সালের, সেই সাধারণ আদেশেই তো বলাই আছে যে আপনার বিক্রি 1 টাকা হোক 5 টাকা হোক, আপনাকে নিবন্ধন নিয়েই ব্যবসা করতে হবে। যাই হোক, যে সকল প্রতিষ্ঠান টার্নওভারের আওতায় নিবন্ধন নিয়েছে, সে সকল প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ক্রয় করে থাকেন, সে তার তথ্য দিবেন কোথায়? নোট 19-এ। তবে এগুলোর ক্ষেত্রে কোনো আয়কর রেয়াত পাওয়া যাবে না। এই কারণে বলছে, তবে টার্নওভার ট্যাক্সের হার তো আপনারা জানেন 4% হারে। তো এই 4% যেহেতু টার্নওভার ট্যাক্সের আওতায় ক্রয় করলে রেয়াত নেওয়া যাবে না, এই কারণে বলা রয়েছে যে নট অ্যাডমিসেবল গুডস অর সার্ভিস নট অ্যাডমিসেবল ফর ক্রেডিট, ক্রেডিট মানে রেয়াত নেওয়া যাবে না। আচ্ছা, নোট 20-এ কি? এটা রেয়াত যোগ্য নয় এরূপ পণ্য বা সেবার যে স্থানীয় ক্রয়, তবে এটা হলো আপনার আনরেজিস্টার্ড। আনরেজিস্টার্ড মানে কি?
যার কোনো নিবন্ধন নাই। অনিবন্ধিত প্রতিষ্ঠান যেহেতু তার কোনো বিন নাম্বার নাই, সেহেতু তারা 6.3 ইস্যু করতে পারে না। অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট থেকে উপকরণ ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের বিপরীতে আপনি যে ক্রয়টা করলেন সেটা কিন্তু রেয়াত নেওয়া যাবে না, কারণ অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট থেকে উপকরণ ক্রয়ের ক্ষেত্রে কোনো মূসক পরিশোধ করতে হয় না। ও অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট থেকে উপকরণ ক্রয়ের তথ্য নোট 20 কিন্তু লিপিবদ্ধ করতে হয়। আচ্ছা, তাহলে আপনি কি করতেছেন, অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে যেহেতু কিনতেছেন তারা 6.3 ইস্যু করতে পারতেছে না, সেহেতু কিন্তু বলে আছে আইনে অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা যাবে না। কিন্তু যদি এমন হয় যে বাধ্য হয়ে আপনি কিনেছেন, সেক্ষেত্রে তারা তো 6.3 ইস্যু করেন, আপনি ভ্যাটের টাকাও জানেন না, তার মানে আপনাকে কি করতে হবে, ওই অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আপনি কিনেন তাহলে এই ভ্যাটের টাকাটা কিন্তু অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে নিজ থেকেই। আচ্ছা, এরপরে বলা রয়েছে গুডস আর সার্ভিসেস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট, অর্থাৎ ট্যাক্স পেয়ার হু সেলস অনলি এক্সেম্পটেড অথবা স্পেসিফিক ভ্যাট এন্ড গুডস অর সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, ক্রেডিট নট টেকেন উইদিন দ্য স্টিপুলেটেড টাইম। অর্থাৎ যারা রেয়াত নেয় না, যাদের সেলস ভ্যাট 15% না বা জিরো ভ্যাট না, তারা যে ক্রয় এবং করবে সেই ক্রয় বা ইম্পোর্টের তথ্য চলে আসবে নোট 21 এবং 22। তার মানে যারা রিয়াত নিবে তাদের হলো 10 থেকে 20, যারা রিয়াত নিবে না তাদের হলো 21 থেকে 22। আচ্ছা, এখন যদি 21 এ লোকাল পারচেজ আমরা বলি যে সকল প্রতিষ্ঠান তাদের উৎপাদিত অথবা ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবা যখন সরবরাহ করবে, তো সরবরাহ পর্যায়ে 15% মূসক যদি পরিশোধ না করে থাকেন বা 15% মূসক প্রদান না করে থাকেন, তাহলে ওই পণ্য বা সেবা মানে অব্যাহতিপ্রাপ্ত হোক, সুনির্দিষ্ট কর হোক বা আদর্শ হার ব্যতীত অন্য যে কোনো হার সেটা হ্রাসকৃত হোক, সেই হ্রাসকৃত হলে ওই সকল প্রতিষ্ঠানের স্থানীয়ভাবে যে উপকরণ ক্রয় করবে সেই উপকরণ ক্রয়ের তথ্য নোট 21 চলে আসবে। আচ্ছা, আর যদি আপনি কি করেন যে কমার্শিয়াল ইম্পোর্টার যদি ধরেন, তাদের এখন বলা হয়েছে 15%, তারা চাইলে কি করতে পারবে, তারা ট্রেডিং ভ্যাট প্র্যাকটিস করতে পারবে। তো ট্রেডিং ভ্যাট কত, 7.5%। তো 7.5% যদি প্র্যাকটিস করে থাকে তাহলে তাদের রেয়াত নেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না, সেহেতু তারা নোট 10 থেকে 20 পূরণ করবে না, তারা পূরণ করবে কোথায়, নোট 22-এ। তো যে সকল প্রতিষ্ঠান তাদের উৎপাদিত, ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য সেবা পর্যায়ে 15% হারে মূসক প্রদান করেন না, ওই সকল প্রতিষ্ঠান অর্থাৎ সুনির্দিষ্ট কর, হ্রাসকৃত কর অথবা অব্যাহতিপ্রাপ্ত অব্যাহতিপ্রাপ্ত সে সকল প্রতিষ্ঠানের উপকরণ আমদানির তথ্য নোট 22-এ লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, আশা করছি 10 থেকে আপনার 22 পর্যন্ত ক্লিয়ার। এরপর আসি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হলো বৃদ্ধিকারী সমন্বয়, অর্থাৎ আপনার বা ট্যাক্স পেয়ারের কর বা করদাতার যদি ট্যাক্স লাইবিলিটি কি হয়, বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয়ের ফলে করদাতার কর দায়িত্ব বেড়ে যায়। তবে এখানে 5টি নোট রয়েছে। কোন প্রতিষ্ঠানের একটি সংশ্লিষ্ট কর মেয়াদে তার উৎপাদিত বা ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবা সরবরাহের বিপরীতে যদি প্রদেয় মূসক ছাড়াও অন্যান্য কয়েকটি কারণে মূসকের পরিমাণ বৃদ্ধি ঘটতে পারে, অর্থাৎ ভ্যাট পরিশোধ করতে হতে পারে, সেক্ষেত্রে নোট 24 থেকে আপনার 27 পর্যন্ত, অর্থাৎ টোটাল দেওয়া আছে 28 পর্যন্ত চলে আসবে। আচ্ছা, তথ্য পূরণ করতে হবে 24, 25, 26, 27। এখন 24 কি, সরবরাহ গ্রহীতা কর্তৃক উচ্ছেদ কর্তন। সরবরাহ গ্রহীতা মানে আপনি পণ্য বা সেবা সরবরাহ করেছেন, সরবরাহ করার সময় যে উৎসে কর কর্তন করে রাখা হয় বা ওই প্রতিষ্ঠান উৎসে কর কর্তন করে রাখলো বা আপনি কর কর্তন করে রাখলেন, সেটা তো আপনাকে আলাদাভাবে ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে, সেহেতু এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন যদি আমরা এভাবে বলি, আমরা যারা ভোক্তা তারা মূসক দিয়ে পণ্য বা সেবা ক্রয় করি, বিক্রেতা অর্থাৎ সরবরাহকারী বা দোকানদার যে মূসক বা দোকানদার যে মূসক ভোক্তা বা ক্রেতা বা ক্রয়ের সময় দিলেন, তা কি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংগ্রহ করে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়। আবার উল্টোটাও হতে পারে, যেমন এমন হতে পারে যে আপনার ক্রেতা বা ভোক্তা কোনো পণ্য বা সেবা ক্রয়ের সময় যে মূসক আরোপ হয় সেটা বিক্রেতাকে না দিয়ে উনি কি করেন, অংশটুকু কেটে রাখে, যেটাকে আমরা বলছি ভিডিএস, তো ভ্যাট ডিডাকশন এট সোর্স। তো ভিডিএস কাটার কিছু অথরিটি দেওয়া আছে কিছু প্রতিষ্ঠানকে, তারা ভ্যাট কেটে ট্রেজারি চালান করে জমা দেন। এখন ওই যে কেটে রাখা
রাখা হলো, ওই কেটে রাখার বিষয়টাকেই কিন্তু বলা হচ্ছে ভ্যাট ডিডাকশন এট সোর্স। এই সকল প্রতিষ্ঠান কিন্তু উৎসে ভ্যাট কর্তন করতে পারে না। এখন আপনি যদি কোনো ভ্যাট কেটে রাখেন, কেটে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে, তার মানে এটা হবে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সেহেতু আপনি দিবেন যে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স বাই দ্য সাপ্লাই রিসিভার। যদি আপনি সাপ্লাই রিসিভ করেন, আপনি কেটে রাখেন, তাহলে এই তথ্যটা দিবেন কোথায়? নোট 24-এ। আচ্ছা, তাহলে নোট 25-এ কি, যে আপনার পেমেন্ট নট থ্রু ব্যাংকিং চ্যানেল, যে ব্যাংকিং চ্যানেলে যদি মূল্য পরিশোধ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই নোট 25-এ দিবেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ধরেন যে কোনো একটা কর মেয়াদে আপনি 5টি কর চালান পত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে কয়েকটি উপকরণ ক্রয় করেছেন। প্রত্যেকটি কর চালান পত্রের মাধ্যমে আপনি 6.3 এ সরবরাহ, এবং প্রত্যেকটা সরবরাহ 1 লক্ষ টাকার অধিক। এখন 5টি কর চালানের মধ্যে যদি এমন হয় যে 3টি চালান পত্রের মূল্য ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করেছেন, বাকি 2টি চালান পত্রের মূল্য নগদে বা হ্যান্ড ক্যাশে বা পরিশোধ করেছেন। এখন 3টি মূল্য পরিশোধ করার সময় আপনার ভিন্ন ভিন্ন, অর্থাৎ 3টি ব্যাংকের মাধ্যমে পরিশোধিত হয়েছে। এখন 3টি যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনি বিল নিবন্ধন করার সময় 2.1 এ অন্তর্ভুক্ত করেছেন, একটি অন্তর্ভুক্ত করেননি। এখন ওই কর মেয়াদে যে 5টি কর চালানের মাধ্যমে যে আপনি উপকরণ ক্রয়ের বিপরীতে পরিশোধিত মূসক যে রেয়াত গ্রহণ করেছেন, সেটার ক্ষেত্রে কি হবে? তাহলে ঝামেলাটা হলো যে আপনারা জানেন ধারা 46 অনুযায়ী উপকরণ কর রেয়াত নিতে হয়। তো এই ধারা 46 অনুযায়ী প্রতিষ্ঠানটি 5টি কর চালান পত্রের মধ্যে 2টি কর চালান পত্রের মাধ্যমে গৃহীত রেয়াত এবং বিধিসম্মত হয়নি। কেন বিধিসম্মত হয়নি? কারণ হলো যে 3টি কর চালান পত্রের ব্যাংকিং চ্যানেলে পরিশোধিত হয়েছে, যার মধ্যে একটি ব্যাংকের নাম প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট নিবন্ধনের সময় 2.1 এ দেয়নি, অর্থাৎ সেই কর চালান পত্রের মাধ্যমে গৃহীত রেয়াত আইন বিধিসম্মত হয়নি। আচ্ছা, এরপরে আরেকটা রয়েছে যে আপনি যেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করেন, 1 লক্ষ টাকার অধিক হলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করেন, সেহেতু ওইটাও কিন্তু আপনার বিধিসম্মত হয়নি। এরকম যদি হয়ে থাকে, তাহলে তার তথ্যটা দিয়ে দিবেন কোথায়? নোট 25-এ। আচ্ছা, ইস্যুয়েন্স অফ ডেবিট নোট। ডেবিট নোটটা কি? ডেবিট নোট হলো বৃদ্ধিকারী সমন্বয় গ্রহণের জন্য করদাতা কর্তৃক ইস্যুকৃত একটা দলিল। এখন মূসক ফর্ম 6.8 এর মাধ্যমে ডেবিট নোট ইস্যু করতে হয়। তো যে সকল ঘটনার কারণে ডেবিট নোট ইস্যু করতে হয়, এর মধ্যে এমন হতে পারে যে পূর্বে ইস্যুকৃত কোনো কর চালান পত্রে ভুলক্রমে পণ্য বা সেবা সরবরাহের পরিমাণ প্রকৃত সরবরাহের চেয়ে কম উল্লেখ করা হয়েছে, এমন হতে পারে। অথবা পূর্বে ইস্যুকৃত কোনো কর চালান পত্রে ভুলক্রমে পণ্য বা সেবার প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্যে উল্লেখ করা হতে পারে। তাই বলছে পূর্বে ইস্যুকৃত কোনো কর চালান পত্রের মাধ্যমে কম প্রদেয় মূসকের পরিমাণ যদি বৃদ্ধি করতে হয়, কম লেখার কারণে ভ্যাটের পরিমাণ কম হয়ে গেছে, সেটা যদি এখন বৃদ্ধি করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? ডেবিট নোট ইস্যু করতে হবে, অর্থাৎ নোট 26-এ আপনাকে লিখতে হবে। এবং নোট 27, অন্য এনি আদার অ্যাডজাস্টমেন্ট, অন্য অর্থাৎ 24, 25, 26-এ উল্লেখিত বৃদ্ধিকারী সমন্বয় ব্যতীত যদি অন্য কোনো কারণে ভ্যাটের পরিমাণ বৃদ্ধিকারী বা বৃদ্ধিকারী সমন্বয়ের ঘটনা ঘটে, সেক্ষেত্রে নোট 27-এ দেবেন। যেমন আপনার স্থান স্থাপনা ভাড়ার উপর মূসক, অর্থাৎ অফিস ভাড়ার উপর মূসক, আপনাকে নোট 27-এ দিতে হবে। অথবা পূর্ববর্তী কোনো কর মেয়াদে কম পরিশোধিত হয়েছে মূসক, সেটা এখন বেশি পরিশোধ করবেন, সেটা হতে পারে। অথবা কোনো প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য বা সেবা প্রতিষ্ঠান কর্তৃক কি যে পণ্য কেনার পরে তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে পণ্য ব্যবহার করা হলে সেই পণ্য বা সেবার বাজার মূল্য অনুযায়ী প্রযোজ্য মূসক বৃদ্ধিকারী সমন্বয় হতে পারে। নিবন্ধিত হওয়ার পর বৃদ্ধিকারী সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আবার প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিরীক্ষা বা বছর শেষে যদি পুনঃ হিসাবের উদ্ভব হয়, যে কোনো পণ্য বা সেবা সরবরাহের কারণে আপনার সরবরাহ বা বিক্রয় রেজিস্টার বা দাখিলপত্র অপ্রদর্শিত রয়েছে, সেটা যদি এখন প্রদর্শন করতে চান, বা সেই পণ্য বা সেবা সরবরাহের বিপরীতে প্রযোজ্য মূসকের বৃদ্ধিকারী সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আবার মূসকের হার পরিবর্তিত হওয়ার কারণে আইনের মাধ্যমে যদি কোনো পরিবর্তন হয়, যেমন কোন একটি পণ্য বা সেবা সরবরাহের হার সরবরাহের উপর 10% হার মূসক প্রযোজ্য। ধরুন এখন নতুন অর্থ বছরে ওই পণ্য বা সেবার উপর মূসকের হার 10% থেকে বৃদ্ধি করে 15% করা হয়েছে বাজেট ঘোষণার দিন থেকে। যদি মূসকের পরিবর্তিত হার কার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠান অজ্ঞতাবশত ওই পূর্বের মূসকের হারে পণ্য বা সেবা সরবরাহ করেন, তখন পূর্ববর্তী কর মেয়াদে পরিবর্তিত মূসকের হারের কারণে
কম পরিশোধিত মূসককে এখন আপনাকে কি করতে হবে, বৃদ্ধিকারী সমন্বয় করে করতে হবে। অথবা আরোপিত আপনারা যে সুদ, জরিমানা, অর্থদণ্ড, বকেয়া কর পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়ও আপনার হতে পারে, যেটা আপনি এখানে দিবেন। তবে অর্থদণ্ড, জরিমানা, অন্যান্য অর্থদণ্ড এর সুদের জন্য যথাক্রমে নোট 41, 43, 44 রয়েছে, সেটাও আপনি ওখানে দেখতে পারেন। তবে যদি কোনো আরোপিত সুদ, জরিমানা, অর্থদণ্ড, বকেয়া করার কারণে বৃদ্ধিকারী সমন্বয়ের প্রয়োজন হয়, তবেই আপনি সেই তথ্যটা কোথায় দিবেন, নোট 27 দিবেন। তাহলে আশা করছি 24 থেকে 27টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপরে হলো হ্রাসকারী সমন্বয়। হ্রাসকারী সমন্বয় হলো যদি কোনো কারণে আপনার ভ্যাটের পরিমাণ কি হয়, মানে ভ্যাটের কর দায়িতা হ্রাস পায়, অর্থাৎ ভ্যাটটা কম পরিশোধ করতে হয়, এরকম যদি কিছু হয়ে থাকে, করদাতার কর দায়িতা যদি হ্রাস পায়, তবে সেক্ষেত্রে পূরণ করতে হবে নোট 29 থেকে 33 এর মধ্যে। এখানেও কিন্তু 5টি নোট রয়েছে। এখন বলছে ভ্যাট মানে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স ফ্রম দা সাপ্লাই কি ডেলিভার্ড, তিনি সাপ্লাই দিলেন, তো তার দিক থেকে যদি ভ্যাট উচ্ছে কর্তন করা হয়ে থাকে, সেক্ষেত্রে নোট 29 দিবেন। যেমন কোন প্রতিষ্ঠান যদি উচ্ছে কর্তনকারী সত্তার নিকট উচ্ছে মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ করেন, তবে উচ্ছে কর্তনকারী সত্তা ওই সরবরাহের বিপরীতে প্রযোজ্য মূসক উচ্ছে কর্তন করে শুধু পণ্য বা সেবার মূল্য সরবরাহকারীকে প্রদান করেন। উচ্ছে কর্তনকারী সত্তা কর্তনকৃত মূসক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক সেই পণ্য বা সেবার সরবরাহকারী বরাবর মূসক 6.6 কি করবেন, ইস্যু করবেন। তো উক্ত মূসক কর্তনকারী সত্তার নিকট হতে মূসক যে 6.6 অর্থাৎ উচ্ছে ভ্যাট কর্তনের যে সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে পণ্য বা সেবা সরবরাহকারী সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে নোট 29 আপনার কি করবেন, মূসক 6.6 উল্লেখিত পরিমাণ মূসক লিপিবদ্ধ করে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। তো এখন কথা হলো যে এই নোট 29 কি আছে। নোট 29 যে আপনি যার মানে কোন ব্যক্তির কাছে সরবরাহ দিয়েছিলেন, তিনি উচ্ছে ভ্যাট কর্তন করে আপনাকে 6.6 দিয়েছে, তাহলে ওই বায়ারের বিন, বায়ার নেম, বায়ার অ্যাড্রেস, ভ্যালু কত, তারপরে ভ্যাট ডিডাক্টেড অ্যামাউন্ট কত, তারপরে ইনভয়েস বা চালান নাম্বার কত, ইনভয়েস বা চালানের ডেট কত, ভিডিএস সার্টিফিকেটের নাম্বার কত, ভিডিএস সার্টিফিকেট কত তারিখ ইস্যু করা হয়েছে, ট্যাক্স ডিপোজিটেড কোড, তারপর হচ্ছে ডিপোজিটেড সিরিয়াল নাম্বার, ট্যাক্স ডিপোজিটেড ডেট কোন তারিখে জমা দিয়েছে। তবে এক্ষেত্রে দেখবেন এই যে রেড স্টার মার্ক দেওয়া আছে, এগুলো বাধ্যতামূলক, এগুলো পূরণ না করলে কিন্তু রিটার্নটা সাবমিট করতে পারবেন না। বাট এগুলোর পরে যেগুলো আছে সেগুলো ফিল আপ না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসি নোট 30। নোট 30টা কি বলছে, অ্যাডভান্স ট্যাক্স পেইড এট ইম্পোর্ট স্টেজ। আপনারা অ্যাডভান্স ট্যাক্স যে পরিশোধ করেছেন ইম্পোর্ট স্টেজে, সেটার কিন্তু নোট কত, নোট হলো আপনার 30। এখন এই যে আপনি যখন ইম্পোর্ট করেছেন, তো ইম্পোর্ট করার সময়তে যে এটি পরিশোধ করেছেন, সেটা যেখানেই দেন না কেন এই এটির টাকাটা নোট 30 চলে আসবে। তাই বলছে যে কর মেয়াদে আমদানি করা হয়েছে ওই কর মেয়াদে যে এটি পরিশোধিত হয়েছে, সেই এটিটা অর্থাৎ ইম্পোর্টের তথ্য অর্থাৎ বিল অফ এন্ট্রির তথ্য আপনি যেখানেই দেন না কেন, যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন তাহলে 10 থেকে 20-এর মধ্যে, আর যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করেন তাহলে নোট 22 দিবেন। তো নোট 22 দিলে আপনার অটোমেটিক এটিটাই 30 নাম্বার নোটে শো করবে, যেটা 6 কর মেয়াদ পর্যন্ত সমন্বয় করতে পারবেন। এটা হলো এইখানকার তথ্য। এরপর আমরা চলে যাই নোট হলো 32। নোট 32 হচ্ছে আপনার এনি আদার অ্যাডজাস্টমেন্ট, তার মানে 29, 30, 31 এর বাইরে যদি অন্য কোনো কারণে আপনার ভ্যাটের মানে করদাতার কর দায়িত্ব যদি হ্রাস পায়, সেক্ষেত্রে নোট 32 আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, হতে পারে এমন যে বছর শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক হিসাব করার পর যদি দেখা যায় হিসাবের ভুলের কারণে মূসক বেশি পরিশোধিত হয়েছে, তবে তার হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। অথবা পূর্বে কর মেয়াদে মানে পূর্ববর্তী যে কোনো কর মেয়াদে অতিরিক্ত মূসক পরিশোধিত হয়ে থাকলে তার হ্রাসকারী সমন্বয়ও আপনি এখানে করতে পারবেন। অথবা এমনও হতে পারে পূর্ববর্তী কোনো কর মেয়াদে সমাপনী জের এর ভুল
মানে হিসাব ভুল হলে বা ভুল করে সমাপনী জেরের সম্পূর্ণ পরিমাণ বা তার পরবর্তী কর্মেয়াদে নোট 52 তে যে এন্ট্রি না হয়ে থাকলে তা হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এখানে মূসকের হার হ্রাস পেলে কিন্তু তা না জানার কারণে পূর্বের হারে মূসক প্রদান করে থাকলে পরবর্তীতে হিসাব করে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। এরকম অনেক বিষয়গুলোই কিন্তু আছে, সেগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। বেসিক্যালি এই তথ্যগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপরে এই বাকি যে জিনিসগুলো, বাকি যে তথ্যগুলো সেগুলো প্রায় অটো চলে আসে। যে নোট, যে আপনার এখান থেকে যদি আমরা বলি নোট 40 এর তথ্যটা যদি আমরা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের বিপরীতে পরিশোধিত মূসক শুল্ক, যেটা আমরা বলছি যে সাপ্লিমেন্টারি ডিউটি পেইড অন ইনপুট এগেনস্ট এক্সপোর্ট। যে পণ্য রপ্তানি করা হয়েছে সেই পণ্য উৎপাদনে যে সকল কাঁচামাল ব্যবহার আপনি করলেন, সেই সকল কাঁচামাল স্থানীয় বা আমদানি এর সময় যদি সম্পূরক শুল্ক পরিশোধ করা হয়ে থাকে, তবে সেই পরিশোধিত সম্পূরক শুল্ক রপ্তানিকারক প্রতিষ্ঠান হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। মূল্য সংশোধন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 বিধি 45 অনুযায়ী যে তারিখে পণ্যটি রপ্তানি করা হয়েছে বা রপ্তানির লক্ষ্যে কোনো পণ্য জাহাজে বা উড়োজাহাজে বোঝাই করা হয়েছে, সেই তারিখ হতে পরবর্তী 6 মাসের মধ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠান উক্ত পরিশোধিত সম্পূরক শুল্ক ফর্ম মূসক 7.1-এ কমিশনার বরাবর আবেদন করতে হবে এবং কমিশনার কর্তৃক জারিকৃত অনুমতিপত্রে উল্লেখিত কর মেয়াদের দাখিল পত্রে রপ্তানিকারক হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। আচ্ছা, এরপরে 41-42 নিয়ে কথা বলবো না, এগুলো ফিল আপ করতে হবে না। আদার ফাইন, পেনাল্টি এবং জরিমানা যে ব্যাপারটা থাকে নোট আপনার 44-এ, যে আপনার অন্যান্য অর্থদণ্ড জরিমানার যদি কোনো কারণে উদ্ভব হয়ে থাকে তাহলে নোট 44-এ। 45 হলো পেয়েবল এক্সাইজ ডিউটি, যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক পণ্য বা সেবার সরবরাহের বিপরীতে যদি আবগারি শুল্ক প্রযোজ্য হয়, তবে সেই আবগারি শুল্কের পরিমাণ নোট আপনার 45-এ উল্লেখ করতে হবে। যেমন বিমান টিকিট, ব্যাংকিং সেবার উপর আবগারি শুল্ক, এয়ারলাইন্স, ব্যাংকিং সেবা হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানকে এই যারা ব্যাংকিং সেবা প্রদান করেন তাদের জন্য এই 45 নোট। পেয়েবল ডেভেলপমেন্ট চার্জ, প্রতিষ্ঠান কর্তৃক পণ্য বা সেবার উপর যদি ডেভেলপমেন্ট চার্জ প্রদেয় হয় তবে নোট 46-এ। 47-এ পেয়েবল যদি আইসিটি ডেভেলপমেন্ট চার্জ থাকে তাহলে 47-এ, আর পেয়েবল হেলথ কেয়ার চার্জ 48-এ। পেয়েবল এগুলো আসলে তেমন ক্ষেত্রে খুব বেশি ব্যবহার দেখা যায় না, এজন্য তেমন কোনো কিছু হয় না। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স এগুলো নরমালি নাই বললে চলে, শেষ হয়ে গেছে। তো ওগুলোর প্রয়োগ খুব কম, এজন্য আর বলছি না। এরপরে আপনার সংশ্লিষ্ট পিরিয়ডে ভ্যাট হিসাব করে কত টাকা ট্রেজারি চালান করবেন সেটা দিয়ে দিবেন নোট 58-এ। 58-এ দিয়েই আপনি মোটামুটি কর চালান, এ চালানের মাধ্যমে যে ভ্যাটের টাকা পরিশোধ করলেন সেটা আপনি দিয়ে দিবেন কোথায়, নোট 58-এ। 58-এ আপনি কি করবেন, নোটের তথ্যগুলো সব দিয়ে দিবেন। তবে এই এই যে কর পরিশোধের যে তথ্য সেটা 58 থেকে শুরু করে 64 পর্যন্ত। যদি ভ্যাট পরিশোধ করেন তাহলে নোট 8-এ, এসডি পরিশোধ করলে 59-এ, এক্সাইজ ডিউটি পরিশোধ করলে 60-এ, ডেভেলপমেন্ট চার্জ পরিশোধ করলে 61-তে, আইসিটি ডেভেলপমেন্ট চার্জ পরিশোধ করলে 62-তে, হেলথ কেয়ার 63-তে, এনভায়রনমেন্টাল এগুলো সব কিন্তু পরিশোধ সংশ্লিষ্ট ইয়াতে পরিশোধ যেগুলো করবেন সেগুলো। এখন শুধু একটা দেখিয়ে দিই, ভ্যাট কারেন্ট পিরিয়ডে যে আপনি এই চালানের মাধ্যমে পরিশোধ করেন, ট্রেজারি চালান নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ডেট, কোন কোডে জমা দিয়েছেন এবং অ্যামাউন্ট। এই তো মোটামুটি হয়ে গেল, আর তেমন কিছু নাই। এরপরে যেটা করতে হবে, আপনি কি করবেন, এখানে এসে কি বলবেন, আই এম নট ইন্টারেস্টেড এটা দিয়ে দিবেন, যে নো বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। এরপরে শেষের দিকে এসে এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, এরপরে অ্যাটাচমেন্ট গুলো দিয়ে কি করবেন, এই যে সাবমিট বাটন যেটা আছে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।